জুলাইকের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণ অভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ডাকা হয় এই কর্মসূচি। রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে বাধা পেয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে যাত্রা করে জুলাই ঐক্য সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতকদের ফেরত আনা। রামপুরা থেকে উত্তর বাড্ডা এলাকায় মিছিল পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে দুপক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যারিকেডের সামনেই অবস্থান নেন নেতাকর্মীরা। ভারতকে জানাতে চাই যে এই সন্ত্রাসীদেরকে অতি সত্বর বাংলাদেশের হাতে যেন তুলে দেয়। এ সময় ডাকসুর নেতারা সহ জুলাই ঐক্যের সংগঠকরা সেখানেই অবস্থান কর্মসূচি পালন করেন। আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এবং ভারতীয় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের ভাই ওসমান হাদি যারা আহত করেছে, প্রত্যেকটার সাথে ভারত জড়িত, প্রত্যেকটার সাথে আওয়ামী লীগের মদতদাতা ইন্ডিয়া জড়িত। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সবসময় দাঁড়িয়ে থাকবে। ভারতের আধিপত্য ৭১ পরবর্তী বাংলাদেশে তাদের আগ্রাসনে এদেশের জনগণ আর গ্রহণ করতে পারছে না। আমরা মনে করি তাদের এই আধিপত্য, তাদের এই আগ্রাসনকে আমরা বাংলাদেশ থেকে দূর করতে চাই। এদিকে জুলাই ঐক্যের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভারতীয় হাই কমিশন ও ভিসা আবেদন কেন্দ্রে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা দিল্লির সম্পর্ক নতুন সংকটে পড়তে যাচ্ছে কিনা তা এখনই বলা কঠিন বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। বাংলাদেশের নির্বাচনে ভারতের নসিহত শুনতে রাজি নয় তার সরকার, তাও জানান তিনি। মঙ্গলবার পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস চাননি বলেও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচির ডাক। এই পরিস্থিতিতে নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বুধবার দুপুর থেকে কয়েক ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। আর এই কর্মসূচির জেরেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সবকিছু নিয়ে প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। সবসময় ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশনের কথা বললেও এবার দুদেশের সম্পর্ক জটিল হতে চলেছে কিনা তা বলা কঠিন বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। বলেন, হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নন, তার বক্তব্য নিয়ে দিল্লির উদ্বেগ অবান্তর। হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতে গেলে এটা অনেকটাই অবান্তর। ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। যদি দেখা যায় যে আমার অফিসারদের জন্য অ্যাডিকুয়েট কাজ নাই, তখন আমরা সেটা ঠিক করার চিন্তা করব। নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়, পরিষ্কার জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে কোনো বিচ্ছিন্নতাবাদীর স্থান বাংলাদেশে হবে না বলেন তাও। কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা সরকার করবে না। সর্বশেষ যে বক্তব্য তাদের এসে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, তারেক রহমান মঙ্গলবার পর্যন্ত দেশে ফেরার জন্য কোনো ট্রাভেল পাস চাননি। পাসপোর্ট, ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে, কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 24 নির্বাচনে ডামি প্রার্থীরা যাতে 26 ভোটে অংশ নিতে না পারে সেজন্য ইসিকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রায় 200 জন পর্যবেক্ষক আসবেন এবারের নির্বাচনে। প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
নির্বাচন সংক্রান্ত সমসাময়িক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান, বিগত নির্বাচনে ডামি প্রার্থীরা যাতে ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ইসিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এ সময় রাজনৈতিক দলগুলোকে জনগণের সিদ্ধান্তে আস্থা রাখার আহ্বান জানান তারা। অচিরেই হচ্ছে এই তদন্ত রিপোর্ট আমরা দাবি করছি। মন্ত্রী পরিষদ একটা তদন্ত কমিশন গঠন করেছে, একটা তদন্তাধীন। কিন্তু দুঃখজনক বিষয় যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, মন্ত্রী পরিষদের ওই তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত দাখিল করা হয়নি। 24-এর দামি নির্বাচনে যারা প্রার্থী ছিল তারা যাতে করে কখনোই কোনোভাবেই যাতে করে 26-এর নির্বাচনে তারা যাতে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে আমরা লিগ্যাল নোটিশ পৌঁছে দিয়েছি। এর আগে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের 200 পর্যবেক্ষক আসবেন আগামী নির্বাচনে। এ নিয়ে ত্রিপক্ষীয় একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। আমাকে যেটা ধারণা দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। চুক্তিটা হয়েছে গত লাস্ট ওয়ার্কিং ডেতে, কিন্তু আমরা এটাকে আপনাদেরকে জানাইনি। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে চুক্তি হওয়ার পরে এই চুক্তির অ্যাপ্রুভালটা লাগবে বেলজিয়ামে, ব্রাসেলসে। জানান, সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনীয় আচরণবিধি সংশোধন করা হবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিটিভি সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে ইসি বিবৃতি দেন। ভোট পর্যবেক্ষণে দেশের সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা বলেও জানা যায়। বরং আমরা এখন যে পর্যায়ে আছি সেই পর্যায়ে। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ দফায় প্রায় 1 মাস ধরে হাসপাতালে ভর্তি তিনি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের কোনো আপডেট পেয়েছেন কিনা জানাবেন। তো যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো তথ্য আজ আসেনি, অর্থাৎ তার অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে, যেটি আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি। তবে স্বাভাবিকভাবেই কিন্তু আসলে প্রতিনিয়ত আমরা দেখেছি যে বিএনপি দল থেকে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যখন গত মাসে অসুস্থ হলেন এবং শারীরিক চেক আপের জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হলো, তখন কিন্তু তাকে আসলে শ্বাসকষ্ট যে সমস্যাটি ছিল সেটির কারণে ভর্তি করা হয় এবং ভর্তির পরবর্তীতে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর তার চেস্ট ইনফেকশন থেকে বিশেষ করে আরও বেশ অনেক জটিল রোগগুলো তার ছড়িয়ে পড়ার কারণে তাকে এখানে ভর্তি করা হয়। এরপর তো ধারাবাহিকভাবে তাকে দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞদেরকে এনে তার চিকিৎসা পদ্ধতি চলমান ছিল এবং এক পর্যায়ে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চিকিৎসা পদ্ধতি নিয়ে কিংবা তার স্বাস্থ্যের আপডেট নিয়ে কিন্তু নানা ধরনের গুজবও কিন্তু ছড়াচ্ছিল। সবকিছু মিলিয়ে বলা হয়েছিল বিএনপি দল থেকে যে আসলে তার চিকিৎসা বিষয়ক তথ্যটি কিন্তু নিশ্চিত করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ। তবে আজকের দিনে যদি বলি, এখনো কোনো তথ্য কিন্তু আসলে তিনি ব্রিফিং করেননি, অর্থাৎ যতটুকু আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে তার অবস্থা এখন অপরিবর্তিত রয়েছে। তবে যেহেতু দেশি বিদেশি বিশেষ করে যুক্তরাজ্য, চীন, বিভিন্ন দেশের থেকে অনলাইনেও যুক্ত হচ্ছে অনেকেই, সবকিছু মিলিয়ে তার চিকিৎসা পদ্ধতি যেভাবে চলমান রয়েছে এতে করে বিশেষজ্ঞরা ধারণা করছেন শীঘ্রই হয়তো বা ইতিবাচকতার কোনো সংবাদ হয়তো বা পেতে পারি। এছাড়াও সবকিছু মিলিয়ে আমরা বিশেষ সূত্রে জানতেও পেরেছি যেটি যে তার যে শারীরিক অবস্থা রয়েছেন তিনি যেহেতু বিগত কয়েকদিন আগে যে সংবাদ সম্মেলনটিতে ডক্টর AZM জাহিদ জানিয়েছিলেন যেমনটি যে তার শরীরে কোনো ঔষধগুলো যখন প্রয়োগ করা হচ্ছে তিনি সেটি স্বাভাবিকভাবে নিতে পারছেন। সবকিছু মিলে যদি বলি তার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং প্রায় এক মাস কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে তার মেডিকেল বোর্ড রয়েছে, দেশি বিদেশি আন্তর্জাতিক মেডিকেল টিম যেটি ছিল তারা অনেকেই উপস্থিত রয়েছেন। এছাড়াও দেশের বাইরে থেকে অনলাইনেও কিন্তু যুক্ত হচ্ছে বিদেশি
যে বিশেষজ্ঞরা রয়েছেন তারা, এবং প্রতিনিয়ত বিশেষ করে তার যেই দীর্ঘদিন যাবত তিনি যেহেতু কিডনি, লিভার, আর্থ্রাইটিস থেকে শুরু করে ডায়াবেটিস এরকম নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। সব কিছু মিলিয়ে কিন্তু আসলে যখন যেই আপডেটটি আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, যদি আজ রাতে কিংবা কিছুক্ষণ নাগাদ যদি আমরা তার এজেডএম জাহিদ, তার ব্যক্তিগত চিকিৎসক, তার স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য দেয়, সেটি অবশ্যই আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিব। তন্নি, হাসিব, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ নির্বাচনের কারণে পেছালো 2026 সালের অমর একুশে বইমেলা। আগামী বছরের বইমেলা শুরু হচ্ছে 20 ফেব্রুয়ারি। বুধবার বিকেলে বাংলা একাডেমি শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে মেলা শুরুর এই দিন নির্ধারণ করা হয়। এরপর বাংলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সভার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী 21শে বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। মেলার উদ্বোধন হবে 20 ফেব্রুয়ারি বেলা 11টায়। এর আগে গেল 18 সেপ্টেম্বর বাংলা একাডেমি ঘোষণা দিয়েছিল মেলা শুরু হবে চলতি বছরের 17 ডিসেম্বর। তবে 10 দিনের মাথায় এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। মেলার নতুন তারিখ নির্ধারণে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ প্রক্টর ও একাডেমির পরিচালকরা। আরও উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। নারী ও শিশুদের প্রতি অনলাইন সহিংসতা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। লিঙ্গভিত্তিক সাইবার সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা তাই এখন সময়ের দাবি। রাজধানীতে নারী ও প্রযুক্তি, অনলাইন সহিংসতা নিরসন ও আইনি সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। প্রযুক্তির বিকাশের সাথে সাথে বাড়ছে অনলাইন সহিংসতার ঝুঁকিও। জরিপ বলছে বেশিরভাগ সময় লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশুরাই। নারীর প্রতি অনলাইন সহিংসতা নিরসন ও আইনি সুরক্ষায় করণীয় ঠিক করতে ডেইলি স্টার ভবনে এক মতবিনিময় সভার আয়োজন করে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, যাতে বক্তারা জানান গোপনীয়তা হারানোর ভয়, সামাজিকভাবে হয়রানি সহ নানা কারণে ৭৮% নারী প্রযুক্তিগত যৌন হয়রানির ঘটনায় আইনের দ্বারস্থ হন না। এই বছরে সর্বমোট ৪৭টা আবেদন পেয়েছি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওনারা আসলে পরামর্শটা নিয়েছেন, মামলা আর করতে চান নাই। আমরা এখন ইউনিভার্সিটি লেভেলে এসে যখন কথা বলছি, আই বিলিভ ইট নিডস টু স্টার্ট ওয়ে বিফোর। আইন আছে, আইনের প্রয়োগে আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু কোথায় যাব সেই শুরুর জায়গাতে আমাদের সমস্যা আছে। অনলাইন সহিংসতা মোকাবিলায় আইনি কাঠামো আরও যুগোপযোগী করা জরুরি। পুলিশ অফিসার ওনারা বলেছে যে এরকম কোনো আইন নাই। পুলিশরা যারা ফাইল করছে কেস, ওনাদের ট্রেনিং এর দরকার, যে যতই ফ্লজ থাকুক কিছু তো আছে এখন। সো ওইটা কি সেটার ব্যাপারে ওনারা আমার মনে হয় না ঠিকমতো সবাই জানে। অনলাইন সহিংসতা প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতা ও প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহারের ওপর জোর দেন পুলিশের এই কর্মকর্তা। নীতি নির্ধারণ পর্যায় থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা কারিকুলামে আসলে সাইবার সুরক্ষা আইনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত। পরিবার থেকেই আসলে সচেতন হওয়া উচিত। কম বয়সী বাচ্চাদের যদি আমরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোল যে বিষয়টা আছে, এটা বাধ্যতামূলক থাকা উচিত। সচেতনতা থেকেই শুরু হোক নিরাপদ ডিজিটাল জগৎ, এমনটাই প্রত্যাশা সবার। কিন্তু আপনাদের সহযোগিতা দরকার। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বুধবার সারাদিন ছিল সংসদীয় আসন 200 ও 201-এ, অর্থাৎ নরসিংদী 2 এবং নরসিংদী 3-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা গত 1-1.5 বছর এখানে কাজ করেছি এবং আমাদেরকে ভোট দেওয়ার প্রধান কারণটা হচ্ছে যে পলাশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে, নতুন নেতৃত্ব চাচ্ছে। এর পাশাপাশি গত 1-1.5 বছর যাবৎ এখানে যে ধরনের অন্যায় হয়েছে, পলাশের যে রাজনৈতিক বাস্তবতা, চাঁদাবাজি, খুন খারাপি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক হানাহানির যে পরিবেশটা আছে, এটা মানুষ পরিবর্তন চায় এবং তারা 5 আগস্টের পরে এই ধরনের পরিস্থিতি হবে এটা তারা ভাবতে পারে নাই, কিন্তু এটাই হচ্ছে এখানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু কর্মসূচি দিয়ে গিয়েছেন, উনি 19 দফা কর্মসূচি দিয়ে গিয়েছেন। তার পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন। তাই এই
30 দফা কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ডক্টর মঈন খান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ডক্টর আব্দুল মঈন খান পলাশের উন্নয়নের রূপকার। ডক্টর আব্দুল মঈন খান একজন সাদা পরিচ্ছন্ন মনের মানুষ বিধায় উনি ওনার নির্বাচনী এলাকায় আমরা যারা সকল নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দেওয়া আছে যে পলাশে কোনো প্রকার অন্যায় অবিচার চলতে পারে না। জাতীয় মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নেই, বড় প্রতিষ্ঠান নেই, বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, হাসপাতাল বড় ধরনের হাসপাতাল নেই। আমরা এই চ্যালেঞ্জগুলো নিতে হবে আমাদেরকে, জনগণের স্বাস্থ্যসেবা শিক্ষা সেবা নিশ্চিতের জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে। জনগণের চাহিদার ভিত্তিতে নতুন রাস্তাঘাট আমরা নির্মাণ করব। পাশাপাশি শিবপুরের স্বাস্থ্যসেবা খাত নিয়ে যদি বলতে হয়, শিবপুরের নরসিংদী জেলায় একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের এবং এই ব্যাপারে বিভিন্নমুখী জরিপও হয়েছে। আমাদের শিবপুরের ইটাখোলাটা এটা নরসিংদী জেলার 4টা থানার একটা মধ্যবর্তী স্থল। এই শিবপুরে যেন মেডিকেল কলেজটা স্থাপিত হয় এই ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2018 সালেও কিন্তু ধানের শীষের মার্কা নিয়ে শিবপুরে নির্বাচন করেছি, মনোনীত প্রার্থী আমিই ছিলাম। পরবর্তীতে আন্দোলন সংগ্রাম, এই জেল জুলুম হুলিয়া অত্যাচার নির্যাতন এই নেতৃবৃন্দকে সাথে নিয়ে কিন্তু একদিনের জন্য আমি কোথাও বাইরে যাই নাই, তাদেরকে নিয়েই কিন্তু সুখে দুঃখে একসাথে আজকে পর্যন্ত আছি। নিজেদের আকাশ সীমায় ভারতীয় বিমান প্রবেশের নিষেধাজ্ঞা আরও 1 মাস বাড়িয়েছে পাকিস্তান। আগামী 23 জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভারতে নিবন্ধিত বিমানের ক্ষেত্রে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকবে। ভারতীয় বিমান সংস্থার মালিকানাধীন, পরিচালিত ও লিজের পাশাপাশি ভারতের বিমান বাহিনীর সব উড়োজাহাজ অন্তর্ভুক্ত। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক রুটে ভারতীয় বিমান সংস্থার উড়োজাহাজকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বেড়ে গেছে ফ্লাইটের সময় ও জ্বালানি খরচ। গত এপ্রিলে প্রথম এই নিষেধাজ্ঞা দেয় ইসলামাবাদ। এর জবাবে নয়াদিল্লিও পাল্টা নিষেধাজ্ঞা দেয়।